তিনি তার একই বার্তা যে ইউনূস সরকার ভালোই তো করছে, কেন আপনারা তাকে মানতে চাইছেন না? জামাত খারাপ ছেলে নয়, জামাত ইজ অ্যাকচুয়ালি এ লিবারেল ইসলামিস্ট পার্টি। যে কথাটা আবার আমেরিকানরা কিছু বাংলাদেশি সাংবাদিকদের বলেছিল, যেটার অডিও টেপ লিক হয়ে বা বিদেশের পেপারই বেরিয়েছে। তো এই জিনিসগুলোর পরে পরে এইটা এসছে। তো ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট যে এখন তিনি পরিষ্কার বলছেন যে এটা একটা ইউনূস সরকার ইজ এ পাপেট রেজিম, অন্যরা তাকে পিছন দিক দিয়ে চালাচ্ছে। উনি বলছেন যে জামাতিকরণ হচ্ছে বাংলাদেশের এবং সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক, বাংলাদেশ তাতে রসাতলে যেতে পারে, সে কথাটা তো উনি বারবার বলছেন। উনি বলছেন ৭১-এর স্পিরিট যারা বিশ্বাস করে তাদের এখন রুখে দাঁড়াবার দরকার, এটা শুধু আওয়ামী লীগের যুদ্ধ নয়, এটা ৭১-এর স্পিরিটের যুদ্ধ। তবে হ্যাঁ, একই সঙ্গে নফেল যেটা বলল যে তারা কোনো রকমের আর্মড রিভোল্টের কথা বলছে না, তারা চায় না কোনো সিভিল ওয়ার লাইক সিচুয়েশন হোক, আর্মির বিরুদ্ধে কোনো লোক দাঁড়িয়ে উঠুক। তারা চায় থ্রু সিভিল ডেমনস্ট্রেশনস এই সরকারের পতন ঘটাতে পারে। তো তার মানে ইটস আ লং হল, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন ওভারনাইট, রাতারাত কিছুই হবে না। তবে ইলেকশন যেভাবে মানে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে সেটা নিয়েও তারা চিন্তিত। এই সব কথা নিয়ে তারা বলেছে অবস্থান করলে। এই যে ৫ দফা দিলেন শেখ হাসিনা, এবং ৫ দফা মানে তিনি কিন্তু বাংলাদেশের সাহসী নারী পুরুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, মানে তিনি তার অ্যাড্রেসটা করেছেন যে বাংলাদেশের সাহসী নারী পুরুষ, খেটে মানে অনেস্ট হার্ড ওয়ার্কিং নারী পুরুষ, তাদেরকে তিনি রিক্লেইম করতে বলেছেন দেশকে। কিন্তু তিনি আবার শিখে বলছেন, আপনি সারা কুকের ঘটনা বললেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নানা তৎপরতার কথা বললেন, কিন্তু শেখ হাসিনা বক্তৃতায় বলছেন যে আপনারা যদি জেগে ওঠেন, আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের সাথে আছেন। শেখ হাসিনা এই কথাটা কেন বলা প্রয়োজনীয় মনে করলেন বলে আপনার মনে হয় ফরেন করেসপন্ডেন্স ক্লাবে? আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইংল্যান্ডেও দু রকমের চিন্তাধারা আছে। এক রকমের চিন্তাধারা যারা ওই যে কুটা হয়েছিল যেটা অগাস্ট ২০২৪ তাকে সমর্থন করেন, আর এক লোকের চিন্তাধারা যারা ভাবছে যে বাংলাদেশ ইসলামিস্ট একটা পথের দিকে হাঁটছে এবং দ্যাট ইজ ডেঞ্জারাস ফর দ্য ওয়ার্ল্ড, শুধু রিজন সাউথ এশিয়া রিজনের জন্য নয়, সারা পৃথিবীর জন্য ডেঞ্জারাস। আপনি দেখেছেন নিশ্চয়ই ব্রিটিশ পার্লামেন্টে অনেক এমপিরা প্রশ্ন করেছেন, বিভিন্ন রকমের কথা উঠিয়েছেন। প্লাস তারা দেখছে যে ভারতবর্ষ এতে খুশি নয়। ভারতবর্ষ একটা ইম্পর্টেন্ট পার্টনার ইংল্যান্ডের জন্য, ইউরোপিয়ান ইউনিয়নের জন্য, ইউএস এর জন্য, বিশেষ করে ইউএস এর জন্য যখন সে চায়নার মোকাবিলা করতে চাইছে, সেখানে কি সে বাংলাদেশের জন্য ভারতবর্ষের সঙ্গে ঝগড়া করবে? আমার মনে হয় না। সেখানে একটা আপোষ সমঝোতা কিছু না কিছু করবে, এবং সেইটাই উনি ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা ভাবছেন যে এরা সর্বশ্রেষ্ঠ, এদেরকে অনেকে সাপোর্ট করছে, তা নয়, এদেরও দিন ঘনিয়ে আসছে, সেই কথাটাই উনি মেসেজ বোধহয় দেবার চেষ্টা করলেন। এই যে আপনি বলছিলেন যে মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, উনি বলেছেন যে তারা একটা বিক্ষোভের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, মানে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তারা ইউনূস সরকারের পতন ঘটাতে চান। মানে ক্রমাগতই মনে হচ্ছে কিনা যে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনটা যে ইমিডিয়েট, আওয়ামী লীগ সেটা মনে করছে না, বরং তারা মনে করছে যে ইউনূস সরকারের পতন ঘটালেই একটা নির্বাচন হবে, সেটা মানে একটা মানে ক্রমে পরিষ্কার হচ্ছে কিনা। আর আওয়ামী লীগ ঠিক কিভাবে এত হামলা মামলার মধ্যে মানে বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাবে, এই প্রশ্নও তো বোধহয় সেখানে হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। তারা সেগুলোকে কিছু কিছু উত্তর দিয়েছে, পুরো সম্পূর্ণরূপে উত্তর দেয়নি। কিন্তু যেখানে আওয়ামী লীগের ১ লক্ষ লোক জেলে আছে, সে কথাটা ওনারা আগেও একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন। তা সত্ত্বেও আওয়ামী লীগের সমর্থন ওরা বারবার ক্লেম করে যাচ্ছে যে কখনো ৪০ বলছেন, কখনো ৬০ বলছেন পার্সেন্টেজ সমর্থন আছে বাংলাদেশে। আমি জানি না কত সমর্থন আছে, কিন্তু যদি ধরে নিলাম যেটা ২৫ কি ৩০% যেটা বাংলাদেশে নর্মালি আওয়ামী লীগ হিস্টোরিক্যালি পেয়ে এসে থাকে, সেটাও যদি পেয়ে থাকে, বা যদি ২০%ও পায় সমর্থন যদি এখনো আওয়ামী লীগের থাকে, সেটাও তো একটা বিরাট বড় সংখ্যা। সেটাও তো কিছু না হলে পরে ৩০-৪০ মিলিয়ন লোকের কথা বলছি আমরা। তো সেই সমর্থনের বেসিসে ওনারা এই কথাটা বোধহয় ক্লেম করার চেষ্টা করছেন যে আমরা একটা করতে পারি। আর ওদের ধারণা যে ইউনূস সরকার অ্যাকচুয়ালি এই যে দুটো ইলেকশন একসঙ্গে করছে, একটা হচ্ছে রেফারেন্ডাম, এবং সেই রেফারেন্ডামটা খুব কমপ্লেক্স, ৭৮টা না কটা ক্লজেস আছে, তার জন্য একটাই ইয়েস বা নো।
তো যেটাকে অনেকে ক্রিটিসাইজ করছে, কারণ তারা বলছে যে সরকার এই রেফারেন্ডামটাকে ভোটে ইয়েস করাবার চেষ্টা করছে। এটা কখনো হয় না। আমি যদি বলি আমি এই জিনিসটা রেফারেন্ডামে দিচ্ছি, তাহলে পার্টি বলতে পারে এটাকে সাপোর্ট করো, পলিটিক্যাল পার্টি, কিন্তু গভর্নমেন্ট বলতে পারে না এটাকে সাপোর্ট করো। যদি গভর্নমেন্ট বলছে তার মানে ইন্টিমিডিয়েট করছে লোকেদের। ব্রেক্সিটের যখন রেফারেন্ডাম হয়েছিল ইংল্যান্ডে, তখন সরকার বলেনি যে আপনারা ব্রেক্সিটের বিরুদ্ধে বা ফেভারে ভোট দিন। পার্টি, পলিটিক্যাল পার্টি, লেবার আর কনজারভেটিভ আলাদা আলাদা অবস্থান নিয়েছিল। একজন বলেছিল যে আমরা সাপোর্ট করব যে ইউর মধ্যে থাকুক, আর একজন বলেছিল না আমরা চাই ইউ থেকে বাইরে চলে যাক। কিন্তু সরকার এটাতে ইম্পার্শিয়াল ছিল। তো তাদের কথা হচ্ছে জিনিসটা উনি ইচ্ছে করে করে রেখেছেন যাতে একটা গন্ডগোল সৃষ্টি হোক এবং যাতে ইউনূস সরকার কন্টিনিউ করতে পারে। এখন যদি ধরে নিন জামাত এবং বিএনপির যুদ্ধ, তাতে যদি একটা স্টেলমেট হয়, সেটাকে ইউজ করতে পারে। এই অনেকগুলো ওনাদের চিন্তা আছে, ভাবনা আছে যে এইভাবে ইউনূস সরকার নিজেকে টিকিয়ে রাখতে পারে। কারণ বারবার অনেকেই বলছে যে ইউনূস সরকারকে 5 বছর দেওয়া উচিত, 10 বছর দেওয়া উচিত। সে কথাগুলো তারা শুনছেন এবং সেই কথাগুলো তারা মনে করছেন যে এটা ইউনূস সরকারেরই একটা চিন্তাধারা, একটা তারা একটা প্রক্রিয়া চেষ্টা করছে যাতে তারা থেকে যেতে পারে পার্টিতে। এবং তার মানে তাদের যুদ্ধটা মেইনলি ইউনূস সরকারের বিরুদ্ধে। এবং সেখানে তারা বলছেন যারা যারা 71-এর স্পিরিটে বিশ্বাস করছেন তারা আমাদের সঙ্গে আসুন। মানে উনি আওয়ামী লীগের সমর্থকদের শুধু বলছেন না, উনি অন্য যে পার্টিরা যারা 71-এর স্পিরিট থেকে নিজেদেরকে ড্র করেন, নিজের ইন্সপিরেশন, তাদেরও বলছেন। তাহলে কি বিএনপিকেও বলছেন? সেটা কেউ জিজ্ঞেস করেনি। কিন্তু আমার ধারণা এই কথাটা বরাবরই চিন্তা দুপক্ষই করেছে যে কখনো কি আওয়ামী লীগ আর বিএনপিকে হাত মেলাতে হবে। এককালে মিলিয়েছিল, এরশাদের বিরুদ্ধে তারা মিলিয়েছিল। তো এখানেও কি ইউনূস এরশাদ হয়ে যাবে? এটাই কি তাদের ভয়? এটাই কি তাদের শঙ্কা? কারণ বিএনপি যদি আপনি দেখেন তার ইলেকটোরাল যে স্পিচেসে, একদিকে তো তারা ইন্ডিয়াকে গালাগাল দেওয়ার চেষ্টা করছে। সিলেটে গিয়ে বলছেন তারিক বাবু যে ভারতের এখানে জল ছেড়ে দিয়েছিল, পানি ছেড়ে দিয়েছিল, তখন কি হয়েছিল আমাদের। অন্যদিকে তিনি বলে যাচ্ছেন যে জামাত আমাদের অসুবিধা করছে, জামাত আমাদের ক্যান্ডিডেট দাঁড়াতে দিচ্ছে না, জামাতকে তিনি এক ঘা নিয়ে নিচ্ছেন, তিনি আওয়ামী লীগকে কিন্তু কিছু বলছেন না। তো এইটা একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। এখন পলিটিক্যালি এটা কি, আপনি বাংলাদেশের লোক, আপনার বন্ধু বান্ধবরা বাংলাদেশে আছে, তারা বলতে পারবে বেটার যে অ্যাকচুয়ালি কি হচ্ছে তলে তলে। কিন্তু এখানে একটা মনে হচ্ছে একটা স্কোপ কোথাও থেকে যাচ্ছে। জয়ন্ত রায় চৌধুরী হাত মেলানোর কথা যখন বলেছেন এবং তারেক রহমানের কথা মনে করিয়েছেন, তখন বরং এটা আমাকে খুব, আপনি এই ব্যাখ্যাটা, এই বিশ্লেষণটা আপনার কাছে শুনতে চাই যে তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে এলেন তার শোকের সময়ে এস জয়শঙ্কর গিয়ে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে, প্রধানমন্ত্রী মোদী একটা আবেগ ঘন ব্যক্তিগত শোক বার্তা পাঠালেন তারেক রহমানকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চলে গেলেন বাংলাদেশ হাইকমিশনে। এই পরিস্থিতিতে মনে হয়েছিল ভারত বিএনপির ওপর ভরসা করছে, বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু নির্বাচনের মাত্র যখন 1 মাসও বাকি নাই, তখন এই যে বারবার প্রকাশ্যে আওয়ামী লীগের মন্ত্রীদের আসতে দেওয়া এবং শেখ হাসিনার একটা সাংবাদিক সম্মেলনের মতো মতবিনিময় সভায় হাজির হওয়া অডিও বার্তা নিয়ে, এবং ওই যে আপনি বলছেন যে পুরোটা সময় তিনি অনলাইনে সংযুক্ত থাকলেন, মানে একটা জনপরিসরে প্রথমবারের মতো শেখ হাসিনার হাজির হওয়া, ভারত সরকার কি বার্তা দিতে চাইছে? তারা আওয়ামী লীগকে সক্রিয় রাখতে চাইছে এবং স্পেস তৈরি করে দিতে চাইছে ভারতে? না না, প্রথমত ভারতবর্ষের ডেমোক্রেসি, এখানে আমরা কাউকে থামাই না কথা বলতে। দালাই লামা আছেন, দালাই লামা কথা বলছেন, আমাদের সঙ্গে তো চায়নার সঙ্গে সুমধুর সম্বন্ধ, তা সত্ত্বেও দালাই লামা তার বক্তব্য রাখছেন, সেটা আমরা পারমিট করি। এটাতে কোনো প্রবলেম নেই। আপনি আগেও বলেছি আমি যে নেপালের রাজা যখন এক্সাইলে ছিলেন তিনি ভারতবর্ষের ছিলেন, আবার যখন রানারা এক্সাইলে এলো তারা ভারতবর্ষে এসে থাকলো। তো এগুলো তো ভারতবর্ষ বরাবর পারমিট করে আসছে, এটাতে তো কোনো অসুবিধা নেই। তবে প্রশ্রয় মনে হয় না আর কিছু দিয়েছে। এটা উনি একটা প্রেস কনফারেন্স করেছেন, আর এটা আওয়ামী লীগের ব্যানারেও করেননি, এটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের ব্যানারে হয়েছে। সেই জন্য কনসিকুয়েন্টলি আমার মনে হয় না ভারত সরকার এতে কোনো ইম্পর্টেন্স দিচ্ছে এটাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছেন যে ও আমরা মানে আমি তো নই, আমি তো নিশ্চয়ই একটা সাংবাদিক মোটে, ভারত সরকার বিএনপিকে প্রাধান্য দিচ্ছে না। ভারত সরকার তো সবার সঙ্গে কথা বলতে রাজি আছে। আপনি খেয়াল করুন 2010-এ বেগম জিয়া যখন এসেছিলেন তাকে হেড অফ স্টেটের মতন সম্মান দিয়ে তাকে দিল্লিতে আনা হয়েছিল এবং তাকে যা যা হেড অফ স্টেটকে দেওয়া হয় তাই তাই প্রোটোকল দেওয়া হয়েছিল। 2014-তে যখন নরেন্দ্র মোদী ঢাকা সফরে গেলেন, তখন কিন্তু তিনি শেখ হাসিনার নারাজগি থাকা সত্ত্বেও তিনি কিন্তু বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন।
সেই কথারই উল্লেখ উনি নিজের মেসেজে দিয়েছেন। জামাতের সঙ্গেও কথা বলতে ভারতবর্ষের কোনো আপত্তি নেই। জামাত যদি কথা বলতে চায়, জামাত তো লুকিয়ে লুকিয়ে কথা বলতে চায়। জামাত তো নিজের ডেলিগেশন পাঠায়, পাঠিয়ে বলে যে এটার সম্বন্ধে পাবলিসিটি যেন না আসে। তারা তো লুকিয়ে কথা বলতে চায়, তারা তো প্রকাশ্য কথা বলতে চায় না। মাঝে মাঝে বলে ভারতবর্ষ সঙ্গে কি অসুবিধা আছে ইত্যাদি ইত্যাদি, আবার অন্য একটা কিছু বলে বসে। তো সেই দিকে ভারতবর্ষ তো জামাতের সঙ্গেও কথা বলতে রাজি আছে, কেউ তো আমরা কিছু বলিনি। তবে আমার মনে হয় না ভারতবর্ষ মনে করে, যেরকম অন্য কিছু কিছু দেশেরা মনে করে, যে জামাত একটা কি যেন বলে লিবারেল ইসলামিস্ট ফোর্স। সেটা হয়তো ভারতবর্ষের নাম মনে করতে পারে, কিন্তু জামাতের সঙ্গে কথা বলতে ভারতবর্ষ পিছপা হবে বা কথা বলবে না আমার কথা বলছেও তো। রণধীর জয়সওয়াল শেষ ব্রিফিং এ কিন্তু সাংবাদিকের প্রশ্নের জবাবে, যেহেতু জামায়াতের আমির বলেছেন যে ভারতও যোগাযোগ করছেন তাদের সঙ্গে, তখন গৌতম লাহিড়ী প্রশ্ন করেছিলেন বোধহয়, এবং রণধীর জয়সওয়াল বলেছেন যে কথা হচ্ছে, সকল দলের সঙ্গেই তাদের কথা হচ্ছে। কিন্তু আপনি সারাকুকের প্রসঙ্গটা তুলেছেন জয়ন্ত রায়চৌধুরী। দেখেন, সারাকুক গেলেন সাউথ ব্লকে দেখা করতে, আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং আপনি বলছিলেন জামাত খুব ভালো ছেলে, এই ব্যাপারটা বোঝাতে। তো জামায়াতে ইসলামীর প্রসঙ্গ, এই যে লিবারেল ইসলামিস্ট পার্টি, তারা এখন মধ্যপন্থী। আপনি দেখেছেন কিনা আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে জামায়াত নেতা আবু তাহের, সৈয়দ মোহাম্মদ তাহের, তিনি নিজেই বলেছেন যে তারা নিজেদেরকে একটা মধ্যপন্থী ইসলামী দল হিসেবে পরিচয় করাতে চায়। তো সেই পরিচয় তুলে ধরতে যখন ব্রিটিশ রাষ্ট্রদূত গেলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ তো তার সঙ্গে সাক্ষাৎ করলেন না। ভারত তো তার মানে একটা বার্তা দিতে চাইছে যে বাংলাদেশে তারা ইসলামী দল ক্ষমতায় আসুক চায় না, এবং তারা আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে দেখতে চায়, বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে নির্বাচনে ফেরত চায়। এইটা তো খুব পরিষ্কার করছে ভারত। সেটার তো একটা নিশ্চয়ই কারণ আছে। না না, আপনি অনেকগুলো ইমপ্লিকেশনস ধরছেন। প্রথমত হচ্ছে সারা কুক ইজ আ ভেরি জুনিয়র ডিপ্লোম্যাট। তার সঙ্গে সাউথ ব্লকের লোকেরা দেখা করেছে কিনা আমি জানি না, কিন্তু সত্যি কথা বলতে তাকে কেন দেখা করবে? যেখানে ব্রিটিশ হাই কমিশনার আছে ভারতবর্ষে দিল্লিতে, এবং সে একজন সিনিয়র ডিপ্লোম্যাট, সে অলমোস্ট মন্ত্রীস্থানীয় লোক, সেখানে একজন জুনিয়র ডিপ্লোম্যাটের সঙ্গে কেন দেখা করবে? সেই বা কেন তবদিরি করবে? তো এটা তো মানে ভারতবর্ষ যদি না দেখা করে থাকে কোনো বড় ব্যাপার নয়। আগেও তো ব্রিটিশ হাই কমিশনার যখন প্রণববাবু ছিলেন সরকারে, মনমোহন সিং এর সরকার ছিল, তখনও এসছিল। তারাও ওরমিয়াটা কিছু বার্তা দিতে এসছিল, তখনও তো তাদের সঙ্গে খুব একটা পাত্তা কেউ ভারতবর্ষ দেয়নি। কারণ ভারতবর্ষ সমানে সমানে কথা বলবে। ভারতবর্ষ সাউথ ব্লকের জয়েন্ট সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারিরা কেন একটা জুনিয়র ডিপ্লোম্যাট ব্রিটেন থেকে সে বাংলাদেশে বসে আছে তার সঙ্গে কেন দেখা করবে? এই কথাটা চিন্তা করাই বা কি করে হয়? আমরা কলোনি ছিলাম অনেক বছর আগে, এখন ভারতবর্ষ সঙ্গে কথা বলতে গেলে পরে একটু সিনিয়র লেভেলে কথা না বললে কি ভারতবর্ষ কথা বলবে? আমার তো মনে হয় না, প্রথমত। দ্বিতীয় নম্বর হচ্ছে ভারতবর্ষ, আমি যেটা বললাম যে ভারতবর্ষ সবার সঙ্গেই কথা বলতে রাজি আছে, এটা আমি অন্তত পক্ষে জানি। আমি অনেক সিনিয়র ভারতবর্ষের কূটনীতিবিদের সঙ্গে কথা বলেছি, এবং তারা বলেছে যে আমরা তো কথা বলতে রাজি আছি, কথা ওদেরকে বলতে হবে। দ্বিতীয় কথা যেটা আপনি বলছেন, যে আমির বললেন যে ভারত আমাদের কাছে এসছে, আমি যতদূর জানি গত 1.5 বছরে জামাতের বেশ কয়েকটা ডেলিগেশন ভারতবর্ষে এসছে, এবং তারও আগে যখন শেখ হাসিনা ছিল, তখনও জামাত মাঝে মাঝেই লোক পাঠাতো, দূত পাঠাতো দিল্লিতে। তো দিল্লি দরবারে সব দেশ থেকেই আসে। এটা তো কোনো লজ্জার ব্যাপার নেই। বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কা শুধু নয়, আপনি দেখতেই পাচ্ছেন যে আমেরিকার থেকেও আসে। সার্গিও গোর এসে অন্য কথা বলে গেল, তার আগে অন্য কথা হলো। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে উই উইল হ্যাভ আ গুড ডিল। আপনি এটাও দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অলমোস্ট সই করে ফেলেছে আমাদের সঙ্গে ডিল, ব্রিটেন সই করে ফেলেছে, নিউজিল্যান্ড হয়ে গেছে, অস্ট্রেলিয়া হয়ে গেছে। তো এই যে জিনিসটা, ভারতবর্ষ একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে 1.4 বিলিয়ন লোকের একটা মার্কেট, $3 ট্রিলিয়ন, $3.5 ট্রিলিয়ন একটা মার্কেট, সেটাকে কে প্রত্যাখ্যান করবে? ভারত চায়নার সঙ্গে আমাদের এতগুলো ব্যবধান, এতগুলো আমাদের সঙ্গে ওদের মানে বলতে পারেন যেখানে আমাদের মন কষাকষি, বর্ডার কষাকষি আছে, কিন্তু চায়না আমাদের সঙ্গে ভালো থেকে ভালো সম্পর্ক রাখে। চায়না যত ভারতীয়দের ইনভাইট করে বিভিন্ন স্তরে নিয়ে যাচ্ছে, সেটা ভাবাই যায় না। কেন রাখে? কারণ ভারতবর্ষ একটা ইম্পর্টেন্ট দেশ, ভারতবর্ষ একটা বড় দেশ, ভারতবর্ষের একটা বড় অর্থনীতি,
কোনোদিন আপনি দেখেছেন জি জিনপিং মোদির সম্বন্ধে কিছু খারাপ কথা বলেছে? কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেছেন যে নরেন্দ্র মোদী জি জিনপিং এর সম্বন্ধে কিছু খারাপ কথা বলেছেন? না, কারণ কোনোদিন বলেন। আরে আপনি সার্জিও গোট্টোর মনে করালেন তো, ওই যে ট্রাম্প সাহেব তো সার্জিও গোরের শপথ অনুষ্ঠানে বলেছেন যে ভারতে গিয়ে মোদি আমার বন্ধু সব কথা শুনতে হবে, কারণ ভারতে বিরাট মধ্যবিত্ত আছে, কাজেই বাণিজ্য বাড়াতে হবে, কাজেই নিশ্চয়ই সেটাই তো সকলের মূল লক্ষ্য। কিন্তু আমি যে প্রশ্নটায় আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যেতে চাই, আরেকবার চেষ্টা করি তারপর শেষ করি, যে ভারত আওয়ামী লীগকে এক রকমের শক্তিশালী রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে মানে একটা তাদের একটা মানে আওয়ামী লীগের অবস্থানটা ধরে রাখতে চাইছে কিনা এবং সেটাকে গুরুত্বপূর্ণ মনে করছে কিনা, মানে আওয়ামী লীগকে রেলেভেন্ট রাখা, সেটা বাংলাদেশের রাজনৈতিক পরিসরে সম্ভব না হলে দিল্লিতে ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে আওয়ামী লীগকে একটা শিরোনাম এবং রেলেভেন্সে রাখতে চাইছে কিনা, সক্রিয় রাখতে চাইছে কিনা। দেখুন, আমি তো ভারত সরকার কি ভাবছে বা কি বলবে বা কি করছে সেটা তো জানি না। আপনি সাংবাদিক কি ভাবছেন? আমি এইটুকু বলতে পারি যে ভারতবর্ষের যারা শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কের লোক, যারা চিন্তা করেন, যারা ভাবনা করেন, কূটনীতিবিদ যারা আছেন, তারা যেটা ভাবেন সেটা হচ্ছে যে এখনো আওয়ামী লীগের যথেষ্ট সমর্থন আছে বাংলাদেশে, এবং আওয়ামী লীগকে যদি ইলেকশন থেকে বাদ রাখা হয় তাহলে যে গভর্নমেন্টটাই আসবে, যেই আসুক, তার পক্ষে একটা অসুবিধা থাকবেই, কারণ সে সবার মনোনীত সরকার হবে না, এবং তখন প্রবলেম থাকবে যে কিছু না কিছু গন্ডগোল হতেই থাকবে। সেই জন্য তারা বারবার বলে আসছে একটা ইনক্লুসিভ ইলেকশন করুন। আর যারা বলছে ইনক্লুসিভ ইলেকশন মানে সবাই ভোট দিতে পারবে, সেটা তো নয়। তারা বলছে যে ইনক্লুসিভ ইলেকশন তখনই হবে যখন সবাইকে চান্স দেওয়া হবে তার মনের মতন ক্যান্ডিডেটকে ভোট দেবার। আমি জোর করে একটা পার্টিকে বলবো যে এই পার্টিকে আমি ভোট দিতে পারবো না, একটা গোটা পার্টি দোষী হয়ে গেল, নয় মানলাম শেখ হাসিনা দোষী, ক্যাবিনেট দোষী, অমুক মন্ত্রী দোষী, ওয়াকারুজ্জামান দোষী। ওয়াকারুজ্জামানও তো আর্মির কমান্ডার ছিল, সেও তো যথেষ্ট রোল প্লে করেছিল স্টুডেন্ট আপরাইজিং এর বিরুদ্ধে, তাকে তো কিছু বলছে না কেউ। কিন্তু আমার কথা হচ্ছে এই যে ভারতের চিন্তা ভাবনা হচ্ছে এই যে যদি ধরে নিন বিএনপি কে বাদ রাখতো, তাহলে আওয়ামী লীগ ইলেকশনে রাখতো, তাহলেও কি ভারত খুশি হতো? না, ভারত বলতো যে এতে অসুবিধা হবে, কারণ পরে গিয়ে যা অসুবিধা আওয়ামী লীগ ফেস করেছে সেই অসুবিধায় যে সরকারই আসবে সে ফেস করবে, বিএনপি কে যদি বাদ দেওয়া হয়। কাউকে বাদ না দিয়ে ইনক্লুসিভ ইলেকশন করাটাই ভারতবর্ষের। ভারতের বিরুদ্ধে অভিযোগই তো সেটা, যে শেখ হাসিনা যখন বিএনপি জামাতকে বাদ রেখে নির্বাচন করলো তো তখন এত আওয়াজ তুললো না। কে বলেছে? একটা জিনিস প্রথমে আপনি বলুন যে শেখ হাসিনা কবে বিএনপি কে ব্যান করেছে? শেখ হাসিনা বলেছে ইলেকশন লড়ো, তারা ইলেকশন লড়েছে, কখনো কখনো লড়েনি, কখনো বলেছে না ইলেকশন রিগ, কেয়ারটেকার না হলে পরে ইলেকশন করবো না। শেখ হাসিনা সেখানে বলেছেন যে আমার কনস্টিটিউশন বদলে গেছে, আপনারাই বদলেছেন, তাই জন্য আমি করবো না কেয়ারটেকার গভর্নমেন্ট করে। এখন সেটা একটা ঝগড়া, কিন্তু বিএনপি ইলেকশন লড়তে পারত, এ কথাটা তাকে বারণ করা হয়নি। একবারই শুধু জামাতকে আফটার দ্য ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল যখন ওই ওদের যারা যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে ফাঁসির হুকুম টুকুম হলো, তখন জামাতকে কিছুদিনের জন্য, এবং জামাত রিফিউজ করলো যে সে মানে তার যে এজেন্ডা নিয়ে নির্বাচন করলো 2018-তে, সেটার সময় একমাত্র জামাতকে শুধু রিফিউজ করা হয়েছিল। আদারওয়াইজ এই কথাটা বলা যে আওয়ামী লীগ বাদ দিয়েছে সেটা বলবো, আমি আওয়ামী লীগের হয়ে তো বলছি না, আমি তো আওয়ামী লীগের ডেফিনেটলি সমর্থক নই। আমি তো অনেক আগে লিখেছি যে শেখ হাসিনা ভুল করছে, 2024-এর গণঅভ্যুত্থানের আগে বলছি যে এটা জেনুইন স্টুডেন্ট রিভোল্ট ডেফিনেটলি ছিল। সেটা অন্যদিকে কোন দিকে চলে গেছে সেটা আলাদার কথা। বারবার বলে যাচ্ছি যে শেখ হাসিনা ভুল করছেন, ভারতের অনেক সংবাদপত্র বলেছে যে ভুল করছে। 2024-এর ইলেকশনটাকে অনেকেই বলে ক্রিটিসাইজ করেছিল ভারতবর্ষে, কিন্তু সে কথা আলাদা। কিন্তু এ কথাও আলাদা যে এখানে একটা পার্টি যেটা 30% সমর্থন তাকে বাদ দেওয়া হচ্ছে, মাইনরিটিসদের ভয় দেখানো হচ্ছে যে যদি তোমরা ভোট না দাও আমার ছাপে তাহলে তোমাদের দেখে নেব। অলরেডি আপনি যদি দেখে থাকেন এই যে কদিনের মধ্যে 10-15 দিনের মধ্যে 10 জন মারা গেছে, একজনকে মেরে ঝুলিয়ে পোড়ানো হয়েছে, এতগুলো ইনসিডেন্টস। আর তারপরেও বলে যাচ্ছে যে না এগুলো দিস আর নট কমিউনাল ইন নেচার, দে আর পলিটিক্যাল ইন নেচার। এগুলো কি?
হাউ ক্যান উই অ্যাকসেপ্ট ইট? আপনাকে মনে রাখতে হবে যে ভারতবর্ষের এটা কিন্তু কনসিস্টেন্ট স্ট্যান্ড। নেহরুর সময় নেহরু লিয়াকত আলী প্যাক্ট হয়েছিল, কারণ বারংবার মাইনরিটিদের উপরে আক্রমণ হয়েছিল। আপনার মনে আছে কিনা জানি না, তখনকার জিন্না এবং লিয়াকত আলীর ক্যাবিনেটে যিনি লেবার মন্ত্রী করছে। এই রেসপন্ড কতদিন থাকে বা কি অবস্থায় থাকে, পরিস্থিতি যদি পাল্টে যায় সেটা অন্য কথা, কিন্তু আজকের দিন পর্যন্ত যা কিছু ঘটছে নির্বাচনের পক্ষে আমার কাছে এগুলো সবই ইতিবাচক বলেই মনে হচ্ছে। কিন্তু সেই ইতিবাচকতার দিকে আবার মানুষকে এই যে হঠাৎ করে যে প্রলুব্ধ করছে, নির্বাচনের ময়দান উত্তেজিত করছে, কারণটা কি? কারণটা হলো যে আমাদের দেশে নির্বাচনটিকে সবাই সবচেয়ে বড় বিনোদন মনে করে। অলমোস্ট একটা ঈদের মতো উৎসব তারা 1 মাস ব্যাপী উদযাপন করে। আমাদের দেশে ঈদের দিন 3-4 ঘন্টা সকালবেলা নামাজ পড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, এরপর বিকেলে সবাই একটা ঘুম দিয়ে ঈদ শেষ। কোরবানির যে ঈদটি হয় সে একই অবস্থা, গরু কেনা, গরু লালন পালন করা, এরকম 3-4 দিন সবাইকে ব্যস্ত থাকে। তারপরে নামাজ পড়ে গরু জবাই করার পরেই বিকালবেলা অলসতা চলে আসে। 1 দিন 2 দিন গরুর মাংস খাওয়া হয়, খাসির মাংস খাওয়া হয়, তারপরে সব চুপচাপ। কিন্তু নির্বাচনের ময়দানে গরুর লাগে না, ছাগল লাগে না, কোনো নতুন পোশাক লাগে না। একটু বিড়ি, একটু চা সিগারেট, একটু হুন্ডায় করে ঘোরাফেরা, রাত্রি জেগে জেগে মিছিল করা, এই জিনিসগুলো মানুষের শরীরে উৎসবের আমেজ ধরিয়ে দেয়, উৎসবের আগুনের ঝড় তুলে। এবং আমি আমার নির্বাচনী এলাকাতে দেখলাম যে বিভিন্ন ছোট ছোট গ্রামে, গ্রাম্য বাজারে যে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, তাতে কোনো মানুষ ঘরে বসে নেই। অন্য এলাকায় কি হলো আমি বলতে পারবো না, কিন্তু আমার গলা চিপে 10 মিনিটে কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কেউ কিন্তু ঘরের মধ্যেই বসে নেই। গভীর রাত পর্যন্ত, রাত্রি 1টা-1:30 পর্যন্ত শত শত হাজার হাজার মানুষ, যে বাজারে সাধারণত 20-25 জন মানুষ থাকে অন্যান্য সময়টিতে, সেই বাজারেও এখন 300-400 লোক জটলা করে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রার্থী, কোন প্রার্থীর পক্ষে নির্বাচন করলে ভালো হবে, কোন প্রার্থী ভালো হবে, এগুলো নিয়ে সারাক্ষণ কুটনামি। এবং এগুলো খুব পছন্দ করেন বাংলাদেশের মানুষ। আমাদের দেশে বলে না জারি সারি বিচার গান, তো এই বিচার গান বাঙালির খুব প্রিয়। তারা সেখানে বসে খুব চুলচেরা বিচার করে, বিশ্লেষণ করে, প্রতিপক্ষের সমালোচনা করে, শরীয়ত নিয়ে আলোচনা করে, মারেফত নিয়ে আলোচনা করে। এবং শরীয়ত মারেফত আলোচনা করতে গিয়ে মানে সেই ফেরেশতা, আল্লাহ, রাসূল ঠাসুল বিভিন্ন বিষয় নিয়ে এমন সব গল্প মানে ফেদে বসে। তো এটা আগে মানুষ খুব মজা করে শুনতো। এখন তো দেখেন এরকম একটা গল্প বলতে গিয়ে এক এরকম বাউল শিল্পী এখন রীতিমতো জেলে। এটা আমাদের একটা অভ্যাস। তো সেটাই এখন নির্বাচনের মাঠে চলছে। কে এমপি হলে ভালো হবে, কে এমপি হলে মন্ত্রী হবেন, কে মন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে, কার সঙ্গে কার কত ভালো সম্পর্ক, কার বংশ কী, মর্যাদা কী, এই জিনিসগুলো নিয়ে ভীষণ রকম আলাপ আলোচনা হচ্ছে। আর এই আলাপ আলোচনা করতে গিয়ে যে সকল কূটনামি হচ্ছে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যে ধরনের হুমকি ধামকি হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, এগুলো মানুষ ভীষণ রকম যাকে বলা হয় উপভোগ করছে এবং এগুলো মানুষ পছন্দ করে। আমাদের দেশে নির্বাচনের এটা একটা ট্রেন্ড। তো সেই দিক থেকে গ্রাম অঞ্চলের প্রত্যেকটি পরতে পরতে, ইউনিয়নে, ওয়ার্ডে, শহরে, বন্দরে, গ্রামে, গঞ্জে যা কিছু হচ্ছে তা ছাপিয়ে বড় দুজন নেতা, সেটা হলো জামাতের আমির আর বিএনপির চেয়ারম্যান, দুজন পরস্পরকে লক্ষ্য করে বা এই দুজন তাদের প্রতিপক্ষ মানে বিএনপি জামাতকে লক্ষ্য করে, জামাত বিএনপিকে লক্ষ্য করে যে সকল কথাবার্তা বলছেন, সে সকল কথাবার্তা কিন্তু মানুষকে ভীষণ রকম আনন্দ দিচ্ছে, ভীষণ রকম আনন্দ দিচ্ছে। এবং ইতিমধ্যে কয়েকটি বেশ মজাদার কথাবার্তা রীতিমতো ন্যারেটিভ আকারে চালু হয়ে গেছে। আর আমাদের সমাজে যুবকরা, তরুণরা যারা সাপোর্টার রয়েছেন, এখন ইদানিং এআই থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিতে এতটা আধুনিকতা তারা অর্জন করেছেন যে কোনো একটা নেতার কোনো একটা বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এআই দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলে, একটা অডিও ফুটেজ তৈরি করে ফেলে, একটা ন্যারেটিভ তৈরি করে ফেলে এবং এগুলো নিয়ে আবার যারা অবসর সময় মাঠে যেতে পারেন না, ফেসবুকে বসে বসে সারাক্ষণ ব্যস্ত থাকেন। এর মধ্যে জামাতের আমির, তিনি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, তো তিনি প্রতিপক্ষকে বলার চেষ্টা করছেন তারা বসন্তের কোকিল। তো বসন্তের কোকিল যে বসন্ত আসলে যেভাবে ডাকে, কু কু করে ডাকে, তো তিনি তার ওই পবিত্র জবান দিয়ে তিনি কু 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 শব্দটা বলছেন, এটা লোকজন ভারী মজা পেয়েছে।
তো তিনি এই কথা দ্বারা যেটা বোঝার চেষ্টা করেছেন, তারেক রহমান সাহেবকে টিপ্পনী কেটেছেন যে দেশে যখন বর্ষাকাল গেছে, মানে খারাপ সময় গেছে রাজনীতির, তখন তো তিনি লন্ডনে বসে থেকেছেন, বিপদের দিনে আসেননি, জামাতের আমিরের মতো জেলে যাননি, জামাতের আমিরের মতো কষ্ট করেননি। এখন নির্বাচনের মরশুম এসছে, ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, জোয়ার আসছে, আর সেই জোয়ারে পাল তোলার জন্য, হাল ধরার জন্য তিনি বাংলাদেশে এসেছেন। আর বাংলাদেশে এসে এখন তিনি কোকিলের কণ্ঠে কু 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 করছেন। ভালো কথা। তো এই যে তিনি কুকু করছেন, সেটাকে আবার অনুকরণ করে ওই যে একটা গান আছে না, দুষ্টু কোকিল ডাকে রে কু কু কু, এরকম একটা গান আছে। তো পশ্চিমবঙ্গের যে নায়িকা, সেই নায়িকা প্রায় অর্ধুলঙ্গ পোশাক আশাক পরে, তার যে নিতম্ব এবং উরুসন্ধি এগুলো প্রদর্শনের জন্য সে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে যে নাচ করেছেন ওই দুষ্টু কোকিলের এই গানটি গেয়ে। তো এটার সঙ্গে জামাতের সেই বক্তব্যের একটা মিল ঘটিয়ে খ্যামটা নাচ দিয়ে বিভিন্ন তরুণ তরুণী নানা রকম ভিডিও রিল ছেড়ে দিয়েছে। ফলে দুষ্টু কোকিল এবং কোকিলের কুকু এখন নির্বাচনের ময়দানে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অন্যদিকে জনাব তারেক রহমান সাহেব, তিনিও নানা রকম ন্যারেটিভ তৈরি করে ফেলেছেন। এর মধ্যে একটা ন্যারেটিভ তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হলো, জামাতের যারা লোকজন জান্নাতের টিকিট বিক্রি করার জন্য প্রচার চালিয়েছে বলে বিএনপি লোক অভিযোগ করে, ওটাকে তিনি কটাক্ষ করে নির্বাচনের ময়দানে ঠিক অভিনব কায়দায়, যেটা আগে কখনো হয়নি, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ সাহেব ইতিপূর্বে যারা প্রচার করেছেন তারা কাজ করেনি, তিনি তার সেই নির্বাচনের স্টেজটি বা মঞ্চটি এটিকে অনেকটা সেই যাকে বলা হয় কি বলবো, মানে বিচার গানের মতো, কবি গানের মতো, বা সেই একটা ব্যতিক্রম, মানে যেখানে জনগণের সঙ্গে তার একটা ডাইরেক্ট ইন্টারাকশন। নর্মালি নেতা যখন বক্তব্য দেয় আমাদের দেশে, তিনি এক নাগারে বলে যান, জনগণ তালি দেয়, এই। কিন্তু ইদানিং যে ট্রেন্ডটা শুরু হয়েছে, নেতা কথা বলেন, পেছনে 10-12 জন লোক দাঁড়িয়ে থাকে, নেতা যাই বলুন পেছনে বলে ঠিক 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 ঠিক, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এটা যে লক্ষণ, জামাতি লক্ষণ, সেই জামাতি লক্ষণকে বিএনপি গ্রহণ করেছে, কিন্তু তারেক রহমান সাহেব আবার এই ঠিক ঠিকটা গ্রহণ করেননি। তিনি স্লোগান দেওয়া, হাতে তালি দেওয়া, তারপরে শেষে তার পিছনে 10-12 জন দাঁড়িয়ে তিনি যাই বলবেন পিছনে হাত তুলে বলবে ঠিক ঠিক ঠিক, এটাকে তিনি বাদ দিয়ে নতুন একটা ধারা চালু করেছেন। সেটা হলো জনগণের সঙ্গে ইন্টারাকশন। সেই ইন্টারাকশনে তিনি মঞ্চে দাঁড়িয়ে জনগণকে কিছু প্রশ্ন করছেন, জনগণ সমস্যার উত্তর দিচ্ছেন। আচ্ছা, আবার তিনি জনগণকে প্রশ্ন করার জন্য কাউকে কাউকে মঞ্চে ডেকে আনছেন ভেরি স্মার্টলি, এবং এটা বাংলাদেশের রাজনীতি একেবারে নতুন, একেবারে নতুন। এটা ভালো মন্দ, সফলতা ব্যর্থতা পরে দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে এটি নিদারুণভাবে তোলপাড় শুরু করেছে। তো এইভাবে তিনি মঞ্চে ডেকে আনেন, অনেকের কথা শুনেন, তার অভাব শুনেন, অভিযোগ শুনেন, এবং ইনস্ট্যান্টলি তিনি তার সিদ্ধান্ত দিয়ে দেন। আবার একই সঙ্গে অনেকের যে বক্তব্য, সেই বক্তব্য মাধ্যমে তিনি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন। তো সাম্প্রতিক সময় তিনি জামাতকে লক্ষ্য করে, জামাতের সেই জান্নাতের টিকিট এটাকে লক্ষ্য করে আকার ইঙ্গিতে যেটি বলার চেষ্টা করেছেন যে, আপনারা জানেন, বলেন তো জান্নাতের মালিক কে? সবাই বলল আল্লাহ। এটা আপনিও বলবেন আল্লাহ, ভালো। জাহান্নামের মালিক কে? আল্লাহ। আচ্ছা, জাহান্নাম এবং জান্নাত মানুষকে যে দেবে, এটা কে সিদ্ধান্ত দেবেন? সবাই বলে যে আল্লাহ। আচ্ছা, যদি এই যে আল্লাহর যে সম্পদ, আল্লাহর যে এখতিয়ার, আল্লাহর যে মালিকানা, এটা যখন কোনো বান্দা এই কাজগুলো করে, তখন তাকে কি বলা হয়? লোকজন বলে সেটাকে শিরক বলা হয়, অংশীদারিত্ব। অর্থাৎ আল্লাহ যেভাবে জান্নাত জাহান্নাম দিতে পারে, কোনো মানুষ যদি বলে আমিও জান্নাত জাহান্নাম দিতে পারি, তাহলে সে নিজেকে আল্লাহ দাবি করে বসলো। আর আল্লাহ দাবি করা মানেই তো শিরক। আর শিরক হলো এমন যেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। তো জামাতের লোকজনই ওয়াজ করে বিভিন্ন সময় যেটা বলছে, যেমন সূরা আর রহমানে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুক্তালিন ফাকুর। তো ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এই যে আয়াতগুলো রয়েছে
বিভিন্ন সূরাতে, সূরা আর রহমান সহ অন্য সূরাতে। তো এইগুলো যদি চাল পাওয়া যায়, যদিও বেশি ভালো চালের দাম আরো বেশি, আমরা যেটা খাই সেটা 2500-2600 টাকার মতো, কিন্তু 1800-1900 টাকায় মোটামুটি মানসম্মত 25 কেজি চালের বস্তা 2000 টাকায় পাওয়া যায়। তো সেই চাল দিয়ে ভাত রান্না করে মার বা ফ্যান ওইটাকে লবণ মিশিয়ে খাওয়া যাবে, ঠিক আছে। দেশ ধ্বংস হয়ে গেল আমারটা তো থাকবে, কিছু মানুষ চিন্তা করতে পারে, কিন্তু না। জামাত বিএনপির যে এই ফ্যামিলি কার্ড, এটাকে একদম খেয়ে দিয়েছে। জামাত এই ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে এমন ভাবে লেগেছে, ফ্যামিলি কার্ড এখন অস্তিত্বহীন, ফ্যামিলি কার্ড একদম ইনভ্যালিড হিসেবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের 13 কোটি ভোটার, প্রায় 13 কোটি ভোটার সবাই বিশ্বাস করে, বিএনপিও বিশ্বাস করে ফ্যামিলি কার্ড ভুয়া। যেমন জামাতের একটা সফলতার কথা বলি, এর আগে 5 আগস্টের পর থেকে সোফার জামাত একটা বিষয় খুব সুন্দরভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে, বাংলাদেশের 100% মানুষকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে বিএনপি মানে চাঁদাবাজ, চাঁদাবাজ মানে বিএনপি। যদিও বিএনপি চাঁদাবাজ এটা মেনে নিয়েও অনেকে বিএনপি করে, বিএনপির পক্ষে আছে। যেমন আমি এক রিক্সাওয়ালার সাথে কথা বলেছি, সাধারণত পাবলিক পরিবহন বর্ণের গাড়িতে চড়ার সুযোগ হয় না, কিন্তু মাঝে মাঝে ঢাকায় রিক্সায় চড়ি তাদের জনমত যাচাই করার জন্য, ইন্টেনশনালি। তা আমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরান ঢাকার দিকে যাচ্ছি, জিজ্ঞেস করলাম রিক্সাওয়ালাকে যে কাকে ভোট দিবেন, বললো যে ধানের শীষে ভোট দিব। আমি বললাম যে এরা তো চাঁদাবাজি করে, তাদেরকে ভোট দিবেন। বলে চাঁদাবাজি করে এটা ঠিক আছে, সবাই করে, চাঁদাবাজি কে না করে? আমি বললাম তো জামাত তো করে না। বলে জামাত কি ক্ষমতায় আসতে পারবে? ক্ষমতায় তো আওয়ামী লীগ বিএনপি এরাই ঘুরে ফিরে আসবে। যদিও শেষ পর্যন্ত যে কথোপকথন হয়েছে, শেষে সে বলেছে না বাবা ভোট দাঁড়িপাল্লায় দেওয়া উচিত এবং দাঁড়িপাল্লায় দিব, একথা সে স্বীকার করে গেছে, সেটা আলাদা আলোচনা। মূল কথা হচ্ছে যে সে বলেছে চাঁদাবাজি। আমি যেমন বললাম যে বিএনপি তো চাঁদাবাজ, বললো যে চাঁদাবাজ ঠিক আছে, সবাই তো করে। এর মানে যারা বিএনপি করে বা বিএনপিকে ভোট দিবে তারাও জানে এবং বিশ্বাস করে যে বিএনপি চাঁদাবাজ। বিএনপির যারা চাঁদাবাজি করে তারা তো জানেই, আর বিএনপি নেতাদের স্ত্রী সন্তানরা বিশ্বাস করে বিএনপি চাঁদাবাজ। 5 আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে জামাতের যুগান্তকারী ন্যারেটিভ হচ্ছে এটা, এটা সামাজিকভাবে কায়েম করতে পেরেছে যে বিএনপি মানে চাঁদাবাজ, চাঁদাবাজ মানে বিএনপি। তো এরকম আর একটা সফলতা হচ্ছে সমস্ত ভোটারদের, সমস্ত মানুষকে, বিএনপি পরিবারের ভোটারদেরও, এমনকি যারা বিএনপিকে ভোট আসলে দিবে শেষ পর্যন্ত তাদেরকেও জামাত বিশ্বাস করাতে পেরেছে যে ফ্যামিলি কার্ড ভুয়া। হ্যাঁ, ফ্যামিলি কার্ড ভুয়া, তাতে কি? তারপর আমি ধানের শেষে ভোট দিব, এরকম আছে না? আছে, ভোট দিবে, ভোট পাবে, হয়তো বা 80 থেকে 100 আসনও পেতে পারে বিএনপি, কিন্তু যারা ভোট দিবে তারাও জানে যে ফ্যামিলি কার্ড ভুয়া। ফ্যামিলি কার্ড যে ভুয়া এটা জামাত তাদেরকে বিশ্বাস করাতে পেরেছে। তাই নির্বাচনী প্রচার প্রচারণায় এটা বিএনপির একটা বড় ধাক্কা, যে তাদের সবচাইতে বড় মেকানিজম এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার, ফ্যামিলি কার্ড, সেটাই জামাত খেয়ে দিয়েছে। এটা আরেকটা আলামত যে জামাত আগামী নির্বাচনে জিতবে, যে বিএনপি কিছুতেই জামাতের সাথে কোনো দিক থেকে পারছে না। ফ্যামিলি কার্ড ভুয়া হলে কৃষি কার্ড আরো হেলথ কার্ড, ওটা তো ভুয়া, ওটা তো অবকাশে দেখে না। কৃষি কার্ড, হেলথ কার্ড ওটা কিন্তু বিএনপি আলোচনায় আনতে পারেনি, কিন্তু ফ্যামিলি কার্ডের বিষয়টা মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল যে ফ্যামিলি কার্ড বলতে আমরা কিছু একটা দিব, কিন্তু জামাত বুঝিয়ে দিয়েছে যে এটা ভুয়া। জামাতপন্থী লোকজন শত শত হাজার 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 শর্ট ফিল্ম, নাটিকা এগুলো বানিয়েছে, ভিডিও বানিয়েছে, যার মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিয়েছে যে ফ্যামিলি কার্ড ভুয়া। কেউ এখন ফ্যামিলি কার্ড বিশ্বাস করে না। জামাত নেতারাও ফ্যামিলি কার্ডকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছে। আমিরে জামাত নিজে ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে বলেছে, এইসব ফ্যামিলি কার্ড টার্ড দিয়ে কিছু হবে না, আমরা কোনো কার্ড টার্ড দিতে চাই না, 2000 টাকা কিছু হয় না। এনসিপি বলে দিয়েছে এই কার্ড আসলে এরা দিবে না, কার্ড দিলেও কার্ডে টাকা থাকবে না, ওই খাম্বার মতো, খাম্বা আছে তার নাই, তার আছে বিদ্যুৎ নেই, তা কার্ড আছে টাকা নেই, তা ফ্যামিলি কার্ড ভুয়া, ইকুয়াল টু ফ্যামিলি কার্ড ভুয়া। জামাত এনসিপি এটা মানুষকে বোঝাতে পেরেছে। এটা সবচেয়ে সুন্দরভাবে স্মার্টলি ফ্যামিলি কার্ড বিষয়ে বয়ান করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া, এটা তার বক্তব্য। এবং তিনি বলছেন
এই ফ্যামিলি কার্ড এগুলো যেহেতু ভুয়া, এটাকেও দিতে আসতে তাকে আটকাবেন। এটা এক্সাক্ট কথা। মানে ভুয়া ফ্যামিলি কার্ড নিয়ে তারা কেন ঘুরবে? তারেক রহমান নিজেই ভুয়া ফ্যামিলি কার্ড নিয়ে ঘুরছে। আচ্ছা, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দিবে, এটা তো, কিন্তু তারা যেটা আপনাকে বের করে দেখায় ওইটা কি? ওটা ভুয়া, ওটা তো তারেক রহমানও স্বীকার করে। তারেক রহমানের পকেটে যে একটা থাকে ওইটা যে ভুয়া, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। অতএব তারা যে ফ্যামিলি কার্ড দেখায়, তারা প্রতিশ্রুতি দিতে পারে যে আমরা এইভাবে একটা ফ্যামিলি কার্ড করবো, তারা যেটা দেখায় আপনাকে জাগিয়ে পকেট থেকে বের করে, ওইটা ভুয়া, এতে কোনো সন্দেহ নেই। আর যেটা দেওয়ার কথা বলছে, দিবে বলছে, ওটাও ভুয়া, দিতে পারবে না।